ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা শুনে নেব জন স্ক্যালসওয়ার্দির লেখা একটা বিখ্যাত নাটক জাস্টিস। তাহলে চলো আর দেরি না করে এই নাটকটা আমরা শুনি। অ্যাক্ট 1। জুলাই মাসের এক সকালে জেমস অ্যান্ড ওয়াল্টার হাউ নামক সলিসিটর ফার্মের পুরনো ম্যানেজিং ক্লার্ক ককেশন একটি ব্যাংক পাসবইয়ের এন্ট্রিগুলো যোগ করে পরীক্ষা করছিলেন। তখন রুথ নামে এক তরুণী তাকে বাধা দেয় যে সে অফিসের জুনিয়র ক্লার্ক ফল্ডারের সাথে দেখা করতে চায়। ফল্ডার তখন অফিসে ছিল না। সে বলে এটা তার জীবন মৃত্যুর বিষয় এবং সে ফল্ডারের সাথে দেখা করার জন্য জোর দেয়। তখন ককেশন ব্যাংকের পাসবইটি সিনিয়র পার্টনার জেমসের কাছে পাঠায়। এরপর সে রুথের কাছ থেকে শুনতে পায় যে সে ফল্ডারের আত্মীয় নয়, বরং একজন বন্ধু। তার সন্তানরা তার সাথেই আছে। অনিচ্ছাকৃতভাবে এবং সন্দেহজনকভাবে বৃদ্ধ নীতিবান ক্লার্ক ককেশন ফল্ডার ফিরে আসার সাথে সাথে তাকে রুথের সাথে দেখা করতে দেয় এবং তাদের এক মুহূর্তের জন্য একসাথে রেখে যায়। রুথ ফল্ডারকে জানায় যে তার স্বামী আগের রাতে তার গলা কেটে ফেলার চেষ্টা করেছিল এবং সে সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছে। ফল্ডার তাকে সেই রাতেই ইংল্যান্ড থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলে এবং তাকে 7 পাউন্ড দেয়। ওল্ড ককেশন ঠিক তখনই ভেতরে আসেন যখন তারা বিদায় নেওয়ার জন্য চুম্বন করছেন। তারপর রুথ চলে যান এবং ককেশন ফল্ডারকে সতর্ক করেন। তারপর জুনিয়র পার্টনার ওয়াল্টার আসেন এবং ককেশনের সাথে ব্যবসার কথা বলেন। ওয়াল্টারের বাবা এবং সিনিয়র পার্টনার পাসবই নিয়ে আসেন। তিনি ওয়াল্টারকে জিজ্ঞাসা করেন যে ওয়াল্টার কি ব্যাংক থেকে 90 পাউন্ড তুলেছেন। সে জানতে পারে যে ওয়াল্টার 90 পাউন্ড নয়, মাত্র 9 পাউন্ড তুলেছেন। তখন চালাক আইনজীবী ইঁদুরের গন্ধ পান। তার তরুণ ফল্ডারের ওপর সন্দেহ হয়। জানা যায় যে চেকের সাথে কাউন্টার ফয়েলটিও ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে। ব্যাংকের ক্যাশিয়ারকে ডাকা হয় এবং তিনি ফল্ডারকে সেই ব্যক্তি হিসাবে শনাক্ত করেন যে তার কাছ থেকে 90 পাউন্ড চেকের মাধ্যমে নিয়েছে। ককেশন এবং ওয়াল্টার জেমসের কাছে ফল্ডারের সাথে কিছুটা নম্র আচরণ করার এবং তাকে পুলিশের হাতে না দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু জেমস মনে করেন এটি একটি গুরুতর অপরাধ, বিশেষ করে একটি আইনজীবী প্রতিষ্ঠানে। তিনি বলেন গোয়েন্দা উইস্টারকে ডেকে পাঠান এবং তাকে ফল্ডারকে গ্রেপ্তার করতে বলেন। আগামী অক্টোবরে ফল্ডারকে বিচারের জন্য হাজির করা হলো। রাষ্ট্রপক্ষের আইনজীবী ক্লিভার জেমস, ওয়াল্টার, ক্যাশিয়ার কাউলি এবং গোয়েন্দা উইস্টারের সাক্ষ্যের ভিত্তিতে মামলাটি উপস্থাপন করা হয়। আসামি পক্ষের আইনজীবী ফ্রোম, যিনি একজন তরুণ কল্পনাপ্রবণ নবীন, সে মূলত ফল্ডারের পক্ষে একটি বিস্তৃত প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেন যে সে জালিয়াতিটি সাময়িক উন্মাদনার মুহূর্তেই করেছিল, তাই সে এই মুহূর্তে খুবই আবেগপ্রবণ ছিল। আইনের চোখে তার কাজের জন্য তাকে দায়ী করা যাবে না। ফোম, ককেশন, রুথ এবং ফল্ডারের কথা থেকে প্রমাণ করার চেষ্টা করে যে কিভাবে ফল্ডারের আবেগপূর্ণ আগ্রহ তাকে মুহূর্তের জন্য প্রলোভনে ফেলেছিল, যাতে সে তার সন্তানদের সাথে দক্ষিণ আমেরিকায় উড়ে যেতে পারে। রুথ তার নিষ্ঠুর স্বামীর হাত থেকে বাঁচতে পারে, কিন্তু পরিস্থিতি বিবেচনার যোগ্য। আইনজীবী ক্লিভ সাক্ষীদের জেরা করেন এবং সহজেই পাগলামির দাবি সংক্ষিপ্ত করে তোলেন। রুথ এবং ফল্ডারের মধ্যে জড়িত অনৈতিক স্বীকার করা হয়। তারপর ফ্রোম এবং ক্লিভার বিচারক এবং জুরির সাথে কথা বলেন। প্রত্যেকে মামলার নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুসারে এবং বিচারক জুরির কাছে মামলাটি সারসংক্ষেপ করেন। জুরি দোষী সাব্যস্ত করার রায় ফেরত দেন। ফল্ডারকে 3 বছরের কঠোর কারাদণ্ড দেওয়া হয়। বিচারক অনৈতিক সম্পর্কের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখেন। এই পুরোই কোর্ট সিনটা হয় সেকেন্ড অ্যাক্টে। এরপর হলো অ্যাক্ট 3, সিন 1। ক্রিসমাসের আগের দিন ফল্ডার তার 1 মাসের নির্জন কারাবাসের সাজা ভোগ করেছেন। কোকেশন কারাগারের গভর্নরের সাথে দেখা করেন ফল্ডারের সুস্থতা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য।
এবং সম্ভব হলে তার সাথে দেখা করার ব্যবস্থা করার জন্য। কিন্তু নিয়ম অনুসারে কাউকে আলাদা কারাগারে বন্দীকে দেখতে দেওয়া হয় না। তিনি গভর্নর এবং কারাগারের চ্যাপলিনের সাথে এই ধরনের নির্মম বন্দিত্বের খারাপ দিক সম্পর্কে কথা বলেন। গভর্নর সহানুভূতিশীল কিন্তু অসহায়। চ্যাপলিন ব্যঙ্গাত্মক এবং অবিবেচক ককেশন ফল্ডারের রুথের প্রতি ভালোবাসার গল্প বলেন এবং জিজ্ঞাসা করেন যে মহিলাটি তাকে দেখতে পারেন কিনা। তার অনুরোধ থেকে কিছু অনুমতি পাওয়া যায়। এরপর সিন 2। বন্দির গভর্নর তাদের পৃথক কক্ষে বন্দীদের পরিদর্শন করেন। মুয়ানি, একজন বৃদ্ধ জেল কয়েদি, একটি করাত তৈরি করেছে এবং জানালার রড কেটে ফেলার চেষ্টা করছে। তাকে 2 দিনের জন্য অন্য ঘর এবং রুটি ও জল দেওয়া হয়েছে। আরেকজন বন্দী ক্লিপটন, তার পাশের জেলের কয়েদি, দরজায় ধাক্কা দিয়ে শব্দ করার অভিযোগ করেন। তারপর আইরিশম্যান ও ক্লিয়ারি, যিনি দরজায় ধাক্কা দিয়েছিলেন, অভিযোগ করেন যে তিনি কথোপকথনের মাধ্যমে কিছু শব্দ চান। সর্বোপরি ফল্ডারকে দেখা যায় যে গভর্নর তার সাথে সহানুভূতির সাথে আচরণ করেন এবং জেলের ডাক্তারকে তাকে পরীক্ষা করতে বলেন। ফল্ডার শারীরিকভাবে সুস্থ বলেই জানা গেছে, তাই তাকে বাইরে নিয়ে গিয়ে ওয়ার্কশপে নিয়ে যাওয়ার অনুমতির সুপারিশ কিন্তু পাওয়া যায়নি। এবার অ্যাক্ট 3 সিন 3। পৃথক কক্ষে ফল্ডারের অবর্ণনীয় দুর্দশাকে কিছুটা চিত্রিত করে তাকে ভাঙা, চূর্ণ বিচূর্ণ এবং নার্ভাস দেখতে লাগে। সে দরজার ওপাশের দিকে কান পাতে, সামান্য শব্দে চমকে যায়। পাগলের মতো মেঝেতে হেঁটে যাওয়ার মতো উপস্থাপন করা হয়েছে। এই সিনটা পুরোটাই কিন্তু একটা সাইলেন্ট সিন, যেখানে কোনো কথোপকথনের চিহ্ন আমরা দেখতে পাবো না। এবার হচ্ছে অ্যাক্ট 4। 2 বছর পর ফল্ডার মুক্তি পায়। প্রায় 1 বছর আগে মুক্তি পেয়ে যায় সে একবার রুথের সাথে দেখা করে তার দুঃখের কথা বলেছে। রুথ ককেশনের অফিসে আসে এবং তাকে ফল্ডারকে আবারও আপন করে নেওয়ার জন্য অনুরোধ করে। সে তার নিজের ইতিহাস বলে এবং তাকে বলে যে তাকে তার নিয়োগকর্তার উপপত্নী হিসাবেই বেঁচে থাকতে হয়েছিল। কিন্তু ফল্ডারকে দেখে সে আর তার নিয়োগকর্তার কাছে ফিরে না যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। রুথ বেরিয়ে যায়। নিচে অপেক্ষা করা ফল্ডার উঠে এসে কোকেশনকে বলে কারাগারে তার সমস্ত দুঃখ কষ্ট এবং মুক্তির পরেও তার যে দুঃখ কষ্ট সেই সমস্ত কথাও সে বলে। সে একটি অফিসে চাকরি পেয়েছিল, কিন্তু অন্য কেরানি যখন তার অতীত সম্পর্কে জানতে পারে তখন তাকে সেই কাজ ছেড়ে দিতে হয়। সে অন্য চাকরি পাওয়ার জন্য কিছু নকল তথ্য জাল করেছিল, কিন্তু ধরা পড়ার ভয়ে সেও সেই জায়গা ছেড়ে চলে গেছে। ককেশন কিছুটা ভীত এবং তাকে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতি দেয়। এবার জেমস এবং ওয়াল্টার অফিসে আসেন এবং দেখেন ফল্ডার কোকেশনের সাথে কথা বলছেন। কোকেশন এবং ওয়াল্টার ফল্ডারের পক্ষে আবেদন করেন এবং ফল্ডারও তার দুর্দশা এবং সমাজের হাতে তার অযাচিত কষ্টের বর্ণনা দেন একজন প্রাক্তন আসামি হিসাবে। রুথকে ডাকা হয় এবং জেমস তাকে ফল্ডারকে ছেড়ে দিতে বলেন। ওয়াল্টার তার জন্য বিবাহ বিচ্ছেদের প্রস্তাবও দেন, কিন্তু জেমস তাকে বলেন যে তিনি নৈতিকভাবে সতী মহিলা নন। ফল্ডারও বিষয়টি বুঝতে পারেন। তিনি তখন খুবই হতাশ হয়ে পড়েন। ঠিক সেই মুহূর্তে গোয়েন্দা উইস্টার এসে ফল্ডারকে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করেন। ফল্ডার মরিয়া হয়ে ওঠেন। তিনি বাইরে গিয়ে সিঁড়ি দিয়ে লাফিয়ে পড়েন এবং এইভাবে আত্মহত্যা করে তার জীবন ত্যাগ করেন। পুরো নাটকটা এইভাবেই শেষ হয়, একটা অত্যন্ত শোচনীয় অবস্থায়। তোমাদের নাটকটা ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হব। ভালো থেকো।